আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব 10। লেখিকা সাদিয়া। রজনী বোধহয় তখন 10টার উপরে। ইহাম নিজের বরাদ্দকৃত রুমে একা বসে আছে। নভেম্বর মাসের শেষ দিক চলে, তবুও ঠান্ডার খুব বেশি কোনো নাম দাম নেই। পার্বত্য এলাকা বিধায় হিমেল হাওয়া বয় শরীরে। খুব ভোরে মৃদু কুয়াশাও দেখা যায়, অথচ শহরে গরমের অন্ত নেই। মৃদু কুয়াশাচ্ছন্ন রাত্রির অনেকটা উঁচুতে তাদের অবস্থানরত কটেজটা। ইট পাথরের তৈরি হলেও ভেতরটা দেখতে নিঃসন্দেহে কেউ বলবে কাঠের তৈরি ঘর। চারিদিকে ঘন গাছপালার ভিড়ে কাঠের কুটিরের ফিল দিতেই বুঝি তাদের এই ব্যবস্থা। বেশ আরাম আর স্বস্তি পাওয়া যায় রুমের ভেতর। দৃষ্টি অদূরে মৃদু নীহার ঘেরা আবছা গাছপালার দিকে নিবদ্ধ থাকলেও তার অবচেতন মন আওড়াচ্ছে মায়রাকে। কি সাংঘাতিক ব্যাপার! হুটহাট বেয়াদবটাও মনে চলে আসে তার। এই অনাকাঙ্ক্ষিত আগমনের কারণ কি? মেয়েটা কি কাল খুব জোর দেখিয়েছে তার উপর? বারবার স্বামী স্ত্রী কথাটাও উল্লেখ করছিল। আচ্ছা, মেয়েটা চাই কি? মায়ের কাছে কিছু বলায় মেয়েটা কি রাগ ঝাড়ল? আর কি যেন বলেছিল সে, তার ব্যক্তিগত রুমটা ওর হবে। হঠাৎ গাধা মেয়েটা এমন কেন বলল? কি বোঝাতে চাইল সে? কি জানি অত সব ভাবনা আসছে কেন তার মাথায়। কিন্তু বিবেকের ঘর থেকে গায়েবী আওয়াজ ভাসছে কানে। তারা আলোড়ন তুলে কিছু একটা বলতে ব্যস্ত। কি মনে করে সে নিজের ফোনটা তুলে নিল টেবিলের উপর থেকে। হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করে নিল মায়রা অ্যাক্টিভ কিনা। ওকে লাইনে না পেয়ে সরাসরি কল দিল নাম্বারে, কিন্তু ফোনটা বন্ধ। বিরক্ত ভাব নিয়ে টেবিলের উপর আবার রেখে দিতে চাইলেও স্বস্তি পেল না। তাই কন্ট্যাক্ট লিস্টে গিয়ে শাশুড়ির নাম্বারটা খুঁজে খুঁজে বের করলো। প্রচণ্ড দ্বিধা জড়তা নিয়ে অবশেষে কল করেই ফেলল ফাতেমা বেগমের নাম্বারটায়। একা একটা ঘরে টিভিতে মন বসাতে পারছেন না ফাতেমা বেগম। ছেলে মেয়ে স্বামী কেউ নেই বাড়িতে। স্বামী মহিন সাহেব অফিস থেকে একটু পরই চলে আসবেন। ফাঁকা বাসায় কাজও শেষ হয়ে গিয়েছে। টিভিতে ওনার পছন্দের সিরিয়াল চলছে, তবুও বুঝি উনি শান্তি পাচ্ছেন না। বড্ড নিঃসঙ্গ বোধ ওনাকে বিহ্বল করে তুলছে ক্রমশ। আচমকা ঘর থেকে কলটোনের আওয়াজ পেতে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুম থেকে উঠলেন। বসার রুম পেরিয়ে যেতে যেতে কলটা কেটেও গেল। কপাল কুঁচকে মধ্যবয়সী ফাতেমা বেগম চেক করতে গেলেন কে কল দিল। তবে তার আগে স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠল ইহাম বাবা। সময় ক্ষয় না করে তিনি কল রিসিভ করতেই ওপাশ থেকে শান্তভাবে সালাম আসতেই তৃপ্তি প্রশান্তিতে মুচকি হেসে উঠেন তিনি। হাসি মুখে সালামের জবাব নিয়ে নিজেই বললেন, ইহাম বাবা কেমন আছো? ওপাশ থেকে ক্ষীণ অথচ ভরাট গলায় জবাব দিল, জি ভালো আছি আম্মু, আপনি কেমন আছেন? আব্বু ভালো আছেন? মুচকি হাসলেন ফাতেমা বেগম। ধীরে এগিয়ে গিয়ে আবারও বসলেন সোফায়। ছেলেটা আসলে ভীষণ মার্জিত, নম্র স্বভাবের, মেপে ঝেপে কথা বলতে জানে। প্রফুল্ল চিত্তে উত্তর দিলেন তিনি, এই তো বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছেন। তোমার কি খবর বাবা? খাওয়া দাওয়া ঠিক মতো করো তো নাকি? জি আম্মু, আসলে আমি মায়রার ফোনে কল দিচ্ছিলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ আসছে। আপনি কি একটু ওকে ডেকে দিবেন? ইহামের কথায় কপাল কুঁচকে আনলেন তিনি। মেয়েটা কি জামাইকে জানায়নি? কই, তাকে জিজ্ঞেস করার পর তো সে বারবার বলেছে ইহাম সব জানে। অনুমতি
নিয়েছে সে। তবে কি মেয়ে ওনার কাছে মিথ্যে বলল? এই কারণেই তিনি একদম রাজি হয়নি যেতে দিতে। অক্ষুণ্ণ কণ্ঠে তিনি বললেন, বাবা, মায়েরা তো তুহিনের সাথে আজ ট্যুরের জন্য বের হয়েছে। কেন, তুমি কিছু জানো না? বড্ড ইতস্তত বোধে পড়ে গেল ইহাম। ভেতরের বিচলিত ভাব বাড়ল তার। সম্মানীয় শাশুড়িকে কি করে বলে ওনার বেয়াদব মেয়েটার সাথে সে কথা বলে না? তাদের মাঝে কোনো রকম বাক্য ব্যয়ের আগেই বাকবিতণ্ডা লাগে। আজই বোধহয় প্রথম সে স্বেচ্ছায় কল দিয়েছে মায়েরাকে। বিয়ের 3 মাস হতে চলল, অথচ নিজ থেকে সে একদিন কল দেয়নি ওই মেয়েটাকে। তার অবচেতন মন ঠিক এই মুহূর্তে অনুধাবন করল বিষয়টা আসলেই ঠিক দায়িত্বহীন কিংবা ঔচিত্যবিহীন সীমায় স্থানিত। খানিক অস্বস্তি হলেও নরম স্বরে বলল, আসলে ব্যস্ততা বেড়েছে তো, কাজের খুব চাপ, তাই আর কি। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। আমার মেয়েটাও হয়েছে। ও বলল তুমি নাকি পারমিশন দিয়েছ। তাই তো আমি ওকে তুহিনের সাথে সিলেট যেতে দিতে রাজি হয়েছি। যদি জানতাম তুমি কিছু জানো না তবে। ফাতেমা বেগমের কথা সম্পূর্ণ হবার পূর্বেই আঁতকে উঠল ইহাম। সেই সঙ্গে কপালে কয়েক ভাঁজ পড়ল তার। হঠাৎ কেমন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কোথায় বললেন? কোথায় গিয়েছে মায়েরা? ফোনের ওপাশের উৎকণ্ঠা বুঝি ফাতেমা বেগম খানিক ধরতে পারলেন। তিনি একটু নীরব থেকে বললেন, কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা সিলেটে? বিরক্ত বিক্ষোভে চোখ মুখ এক করে তীক্ষ্ণ নয়নজোড়া বুজে আনল ইহাম। ছোট ছোট আকারে ছাটা চুলগুলি আঙুলের ফাঁকে ঢুকিয়ে ভেতরের অশান্ত আলোড়নটা বুঝার চেষ্টা করল। মুখের ভাব বিকৃত করে আচমকা ঠোঁট ফেরে বলে উঠল, শিট। হঠাৎ বুক মুচড়ে উঠল ফাতেমা বেগমের। ছেলে মেয়েদের শঙ্কায় ভীত হয়ে গেল উনার হৃদয়। ফোনের ওপাশে শত মাইল দূরে থাকা ইহামের ভাবভঙ্গি কিংবা কথার ধরন কিছুই বুঝতে পারছেন না তিনি। তবুও ভেতরটা অজানা ভয়ে খচখচ করছে ওনার। শঙ্কিত কণ্ঠে তিনি থেমে থেমে বললেন, ইহাম বাবা, কি হয়েছে? চট করে ইহাম নিজের উদ্বিগ্নতা ধরতে পারল। চোখ খুলে 2 সেকেন্ড ভেবেই স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তেমন কিছু নয় আম্মু, আপনি শুধু টেনশন নিয়েন না। আসলে মায়রার সাথে একটু কথা বলার ছিল। আমার কাছে তো তুহিনের নাম্বার নেই। আপনি কি তার নাম্বারটা একটু দিতে পারবেন? প্রয়োজনের বাহিরে আর কথা বাড়ালো না ইহাম। সে চুপ করতেই সংশয় জড়ানো কণ্ঠে ফাতেমা বেগম বলার চেষ্টা করলেন, ঠিক আছে, তবে সত্যি কোনো চিন্তার কারণ নেই তো বাবা? একদম না, আপনি চিন্তা করবেন না। তুহিনের নাম্বারটা দিয়েন আম্মু। আমি নাম্বারটা খাতায় তুলে তোমায় কল করছি বাবা। আচ্ছা, রাখছি তবে। ইহাম কল কাটতেই তার মুখে আবারও চিন্তার গম্ভীর ভাব ফুটে উঠেছে। এই প্রথম মায়রাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। চোখে মুখে করুণ একটা ভাবের সাথে ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে উঠেছে। মিশ্র অনুভূতিতে বড্ড চঞ্চল তার ভেতর। চিন্তিত মুখশ্রীতে এক হাত কটিদেশে ঠেকিয়ে অন্য হাত দিয়ে চোখ মুখ ঢাকল সে। কিছুক্ষণ ওভাবেই নীরব থেকে তার বেসামাল দুশ্চিন্তা আর উদ্বেগ হজম করার চেষ্টা করল। শান্ত স্থির থাকলেও তার ভেতরটা অস্থির শঙ্কায় ব্যাকুল হয়ে উঠছে। সিলেটের বর্তমান অবস্থা মোটেও ভালো না। বিশিষ্ট জনপ্রিয় এক রাজনীতিবিদকে গলা কেটে হত্যার কারণে বর্তমানে সিলেট গরম হয়ে আছে।
অবরোধ, গাড়ি ভাঙচুর সহ নানান সহিংসতা বিরাজ করছে সিলেটে। এমন অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতিতে কি করে তারা সিলেট যেতে পারল? আর তুহিনই বা কেমন ভাই বোনকে নিয়ে ট্যুরে চলে গিয়েছে ঢ্যাং ঢ্যাং করে। মুখের উপর থেকে হাত সরিয়ে কিছুক্ষণ ভাবল ইহাম। তার চিত্ত তীব্র, ব্যাকুল, অশান্ত। তুহিনের প্রতি মাত্রাতিরিক্ত রাগে চোখ মুখ গরম হয়ে উঠল তার। ইচ্ছা হচ্ছে ওকে সামনে পেলে ঠাটিয়ে দুই গালে দুটো চড় দিতে। আর মায়েরা, ওই গাধা নির্বোধ মেয়েটা, ওকে সামনে পেলে তো চোখ মুখ হিংস্র করে দাঁত কাটল সে। তুহিন ড্রাইভারের সাথেই বসে আছে। মোটমাট ঢাকা থেকে তারা 11 জন এসেছে। তুহিন সহ ওর 9 বন্ধু আর মায়েরা, শিফু। তুহিন পেছনে তাকিয়ে দেখল মায়রার কাঁধে শিফু মুখ হা করে ঘুমাচ্ছে। ঠোঁটের কার্নিশ ভিজে আছে মুখের লালায়। বাদবাকি সবাই তখন ঘুমে মশগুল। তুহিন চট করে নিজের ফোনে সেই হাস্যকর দৃশ্য বন্দি করে মুচকি হেসে উঠল। স্ক্রিনে শিফুর ছবি দেখতে দেখতে আচমকা ভেসে উঠল ইহাম ভাইয়ের নামটা। নাম্বারটা মায়ের কাছ থেকেই সংগ্রহ করে রেখেছিল, যদি কখনো দরকার পড়ে সেই আশায়। ইহামের কল পেয়ে চোখ বড় হয়ে ওঠে তার। চকিতে তাকায়, ঘাড় বাঁকিয়ে পেছনে। দ্রুত ঘুমন্ত মায়রাকে ডেকে তুলে সে। আরে তুই কুমড়ো পটাশ, তাড়াতাড়ি ওঠ। আরে এই কুমড়ো পটাশ, তাড়াতাড়ি ওঠ, দেখ তোর জামাই কল দিয়েছে। তুহিনের চিৎকারে মায়রার সাথে ওর পাশে থাকা শিফুও সজাগ হয়েছে। ঘুমন্ত দুই কিশোরের সবটা বুঝতে সেকেন্ড 10-1 সময় ক্ষুণ্ণ হলো। ভয়ে শিফু মায়রার হাত জড়িয়ে ধরল, ভীত কণ্ঠে বলল, এখন কি হবে ভাবি? ভাইয়াকে ভুলেও কিন্তু বলো না আমি এসেছি। তুমি বলেছ ভাইয়া খাগড়াছড়ি আছে, আর আমরা সেদিকে যাব না, তাই আমি এসেছি। শিফুর কথা মাঝপথে থামিয়ে তুহিন জোর গলায় বলে উঠল, আরে চুপ করো ভিতুর ডিম, এখন কি করব সেটা বলো। তুহিন প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় বোনের দিকে। মায়েরা নিজেও শঙ্কিত। সাহস দেখিয়ে চলে এলেও মৃদু ভয় তাকে শিউরে দিচ্ছে। সময় নিয়ে ঢোক গিলে বলল, কল রিসিভ করো না ভাইয়া। তুহিন উত্তর দেওয়ার আগেই কলটা কেটে গেল। সবাই দীর্ঘশ্বাস ফেলার পূর্বেই হৃদয় কাঁপিয়ে আবারও ভাইব্রেট করে উঠল তার ফোনটা। আবারও ইহাম কল দিয়েছে। তুহিন সন্দিগ্ধ নজরে বোনের দিকে তাকালে তাকেও নিরুপায় দেখালো। অবশেষে পুনরায় কল কাটার আগেই রিসিভ করলো সে। হ্যালো তুহিন, কোথায় আছো তোমরা? মোটা গলায় ধমকের সুরে বলা কথায় কপাল মোটা গলায় ধমকের সুরে কথা বলাই কাঁপল তুহিনও। ঢোক গিলে হাসার চেষ্টা করে জবাব দিল, আসলে ভাইয়া তোমরা এই সময়ে কোন আক্কেলে সিলেট গিয়েছো বলো তো? ননসেন্স, তাও আবার ওই ইডিয়েটটাকে নিয়ে। তুহিন বুঝল ইহামের চিন্তার কারণ। সে আশ্বাস দেবার জন্য বলল, ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমরা সেফ জায়গাতে আছি। মায়রার কাছে ফোনটা দাও। স্পিকারে শেষের ক্ষোভ মেশানো কথাটা আন্দাজ করতে পারল মায়রা। দ্রুত ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়েই কেটে দিল তা। পরপর সেটা অফ করে ফোঁস করে দম নিল। সারা রাত তার খুব একটা ভালো ঘুম হয়নি। এক বিহ্বল চিন্তা তাকে অস্থির করে তুলেছে। বিছানায় ছটফট করতে করতে মায়রার প্রতি শুধু ক্ষোভটাই বেড়েছে তার। যতবার তুহিন বা মায়রাকে কল দিয়েছে ততবার ফোন বন্ধ পাওয়ায় তার রাগের সাথে ব্যাকুল হয়েছে হৃদয়। মেয়েটা তার কাছে নেই কোনো যোগাযোগ, অথচ কিভাবে জ্বালাচ্ছে তাকে।
কোনো অদৃশ্য টানে অস্থির করে তুলছে। জিপে বসে আছে ইহাম, পরনে কালো শার্টের সাথেই মেশানো কালো প্যান্ট, ফর্সা পেশিবহুল হাতে বড্ড বেশি শোভা পেয়েছে কালো ফিতার একটা স্মার্ট ওয়াচ। খুব ভোরেই সে রওনা হয়েছে উদ্দেশ্য বান্দরবনের নীলাচল। আজ গুরুত্বপূর্ণ কিছু একটা হতে যাচ্ছে এখানে, তাই যা পদক্ষেপ নিতে হবে তা যথাসম্ভব বেশ সাবধানে নিতে হবে। আজকের কাজটা সম্পূর্ণ হলেই মজিদ পাহাড়িকে কাবু করতে তার খুব বেশি কসরত করতে হবে না। সকাল তখন 7টার মতো বাজে। সবাই চাঁদের গাড়ি করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। ঈষৎ কুয়াশা ঘেরা ধূসর সবুজ গাছপালাগুলি বড্ড বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবনের হিমেল হাওয়া গাড়ির ভেতরের প্রতিটি ব্যক্তির শরীর ভেদ করে একবারে অন্তঃস্থলে গিয়ে লাগছে। সবার চোখে মুখে তখন স্তূপে স্তূপে জমা মেঘ ও পাহাড়ি সৌন্দর্যের মুগ্ধতা। প্রকৃতি যেন ডানা মেলে দিয়ে রাজত্ব করছে এখানে। মায়েরা কিঞ্চিত প্রফুল্লের হাসি মেলে তাকিয়ে রয়েছে সেই দিকে। শিফু ছটফট করে একবার এদিক একবার ওদিকের দৃশ্য দেখছে, আর একবার অন্যদিকে দৃশ্য ডুবে গিয়েছে। তুহিনসহ ওর বন্ধুরাও মুগ্ধ হয়ে দেখছে প্রকৃতির দ্বার খুলে দেওয়া উন্মুখ সৌন্দর্য। সরু রাস্তায় আঁকাবাঁকা পথে গাড়ি হেলে যাওয়ায় তাদের শরীরও বেঁকে আসছে। থেমে থেমে এক রোমাঞ্চকর ভয় তাদের অগাধ উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছে। শত ফিট উঁচুতে রাস্তায় চলা গাড়ির ভেতর থেকে নিচের অতল গাছপালায় পূর্ণ খাদ শরীর শিউরে দেওয়ার মতো। বিশাল বড় পাথরে বেষ্টিত পাহাড়ের পাশ দিয়ে চলা গাড়ির ভেতর থেকে সবাই হা করে বিস্মিত নজরে তাকিয়ে অবলোকন করছে সেই মনোরম প্রকৃতির বিমুগ্ধকর দৃশ্য। বান্দরবন শহর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে নীলাচল হিলসাইডে রিসর্ট বুক করে রাখা হয়েছিল তাদের। গাড়ি থেকে নেমেই আগে রিসর্টে উঠে তারা সকল ফর্মালিটি কমপ্লিট করে চেকপোস্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই বের হলো পুনরায়। পাহাড়ের চূড়ায় গিয়ে আগে সূর্যাস্ত দেখে তারপর ব্রেকফাস্ট করবে। এরপর ক্রমানুসারে ডাবল হ্যান্ড টাইটানিক ভিউ, চিম্বুক পাহাড় বা কলা পাহাড়, শৈলপ্রপাত, ঝর্ণা স্থানগুলিতে যাবে। যদিও সেখানে এখন খুব ভালো ভিউ পাওয়া যাবে না। বর্ষাকালে শৈলপ্রপাতের দ্বার খুলে যায়, স্বচ্ছ পানিতে কলকল করে ঝরে ধারা। আস্তে ধীরে এসে দাঁড়ালো ইহাম। চোখে তার শার্ট প্যান্টের মতোই কালো রং এর রোদ চশমা। ভিউ পয়েন্টের প্রতিটি মানুষের দিকে নজর বুলিয়ে যাচ্ছে ইহাম। তার তীক্ষ্ণ বাজ পাখির দৃষ্টি অসঙ্গতির কোনো কিছুর দিকে। সবকিছু গাঢ় নজরে পর্যবেক্ষণ করতে হবে। তার আরো 7 সহকর্মী এখানে এলোমেলো ভাবে অবস্থিত আছে সিভিল ড্রেসেই। কারো বোঝার জো নেই কারা তারা, কিংবা এখানের একজন টুরিস্ট ধারণাও করতে পারবে না কি হতে যাচ্ছে এখানে। কত ভয়াবহ গা কাটা দেওয়া কাণ্ডও ঘটতে পারে এখানে।
খুব দৃঢ়তার সাথে চোখ বোলাতে বোলাতে হঠাৎ কিছু খেয়াল করতেই থমকে দাঁড়ালো ইহাম। বিস্ময় আশ্চর্য ভাবভঙ্গিমায় কপাল কুঁচকে চোখের উপর থেকে কালো চশমা সরিয়ে নিল সে। এবার স্পষ্ট দেখতে পেল তার একমাত্র বোন শিফুকে। খুব ভালো করে নজর বুলিয়ে নিশ্চিত হলো এটা শিফুই। বিস্ময় হতবাকে তার মস্তিষ্ক কিংকর্তব্য বিমূঢ়। শিফু এখানে কি করছে সে এখানে? তার বাবা মা কেউ কিছু বলেনি তো? বাবা বাসায় অসুস্থ, এখনো ঠিকভাবে সুস্থ হয়নি, অথচ শিফু এখানে কি করে আসবে? চিন্তায় চিন্তায় চোখের দৃষ্টি সরু শানিত হয়ে আসছে ইহামের। চোখের সামনেই দেখতে পাচ্ছে শিফু এক দল লোকের সাথে এগিয়ে আসছে। দেখা দৃশ্যও যেন বিশ্বাস করতে চাইছে না এটা শিফু। আচমকা শিফু ভাইয়ের অনুরূপ কাউকে দেখেই আঁতকে উঠল। চকিতে এদিক ওদিক তাকিয়ে খুঁজল মায়রাকে। রেলিং এর পাশেই দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল তাকে। শিফু দৌড়ে সেদিক চলে গেল। দূর থেকে শিফুর ভীতু চোখ মুখে একবার চিন্তিত হলো এটা তার বোন পরক্ষণেই তার দূর থেকে শিফুর ভীতু চোখ মুখে একবার নিশ্চিত হলো এটা তার বোনই। পরক্ষণে তার পাশের মোহনী কিশোরীকে দেখেই স্তব্ধ হলো সে। কি আশ্চর্য, সে না বলল তারা সিলেটে? তবে এখানে কি করছে এই অসভ্য বেয়াদব মেয়েটা? একটা ধরি মিথ্যেবাদীও। ক্রোধ বিদ্বেষে চোয়াল শক্ত হয়ে এলো তার। তীক্ষ্ণ দৃষ্টিতে ঝরতে থাকলো অগ্নিকণা। তেজস্বী ভাবে দাঁত পিষে হাত মুষ্টিমেয় করলো অচিরে। দাবানল ঝরতে উদ্যত হবার পূর্বেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে থমকে গেল সে। বাড়ানো পা ফেলতে পারল না আর। স্তম্ভিত হয়ে কপালে আরো দৃঢ়বাজ উঠে এলো। ওই মারাত্মক দৃশ্যটার জোর বুঝি থমকে দিয়েছে তার কঠোর হৃদযন্ত্রটাকেও। চলবে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য